6 বছর পর আবার বাংলাদেশে একটি কোটা বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এবার ঐক্যবদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় স্থায়ী সমাধানের লক্ষ্যে টানা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। কোটা সংস্কারের এক দফা দাবিতে গড়ে ওঠা এই ছাত্র আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে এই আন্দোলনে অংশ নিচ্ছেন এবং তাদের পক্ষ থেকে ঘোষণা এসেছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আন্দোলনরত এ সকল শিক্ষার্থীদের এক দফা দাবি সরকারের নির্বাহী বিভাগের কাছে। তাদের এই এক দফা দাবিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। অর্থাৎ তাদের দাবিতে 30% মুক্তিযোদ্ধা কোটাকে নিয়ে আসতে হবে 10%। কিভাবে আসলো এই কোটা পদ্ধতি? স্বাধীনতার পূর্বে বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল। সে সময় বাংলাদেশকে বলা হতো ইস্ট পাকিস্তান, বর্তমান পাকিস্তানকে বলা হতো ওয়েস্ট পাকিস্তান। সে সময় ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশে 90% মানুষ কথা বলতো বাংলাতে এবং 10% মানুষ কথা বলতো উর্দুতে। 1970 সালে ভোলা সাইক্লোনের নামে এক প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে প্রায় 30 লাখ মানুষ মারা যায়। সে সময় পাকিস্তান থেকে কোনো প্রকার সহযোগিতা পায়নি বাংলাদেশ। এতে খাবার ও পানির অভাবে অনেক মানুষ মারা যায়। ঘূর্ণিঝড় আঘাত হানার 1 সপ্তাহ পর রাষ্ট্রপতি ইয়াহিয়া খান বলেন, সরকার ঘূর্ণিঝড়ের ভয়াবহতা বুঝতে না পারার কারণেই ত্রাণ কার্য সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। 1970 সালে ভোলা ঘূর্ণিঝড়ে পাকিস্তানের প্রতি বাঙালিদের বিশ্বাসে কফিনের শেষ হিসাবে আখ্যায়িত করা এবং ইতিহাসে প্রথমবারের মতো প্রাকৃতিক দুর্যোগ একটি দেশের গৃহযুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। 1970 সালে নির্বাচন পূর্ব পাকিস্তানি কেন্দ্রিক রাজনৈতিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তা মেনে নেয়নি। এর ফলস্বরূপ পূর্ব পাকিস্তানে সৃষ্ট রাজনৈতিক অসন্তোষ ও সাংস্কৃতিক জাতীয়তাবাদ অবদমনে পশ্চিম পাকিস্তানি শাসকেরা 1971 সালের 25 মার্চ রাতে নৃশংস গণহত্যা আরম্ভ করে, যা অপারেশন সার্চ লাইট নামে পরিচিত। সে সময় পাকিস্তানি মিলিটারি নির্মমভাবে অত্যাচার করে বাংলাদেশের মানুষের উপর। পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম আক্রমণের পর আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা করেন। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল সত্যিকার অর্থে একটি জনযুদ্ধ। এদেশের অসংখ্য ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, যোগদায় সমতল ও পাহাড়ি আদিবাসী মানুষ। মুক্তিযোদ্ধাদের পায়ে জুতো ছিল না গায়ে কাপড়, প্রয়োজনীয় অস্ত্র ছিল না, এমনকি যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ নেবার সময় পর্যন্ত তাদের হাতে ছিল না। যুদ্ধক্ষেত্রে তাদের প্রশিক্ষণ নিতে হয়েছিল। তাদের বুকের ভেতর ছিল সীমাহীন সাহস আর মাতৃভূমির প্রতি গভীর মমতা ও ভালোবাসা। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকায় পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের মাধ্যমে দীর্ঘ 9 মাসের এই যুদ্ধের সমাপ্তি ঘটে। বাংলাদেশ হয় স্বাধীন রাষ্ট্র। যাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ স্বাধীন হলো, তারাই হলো আজকের এই মুক্তিযোদ্ধা। এই কোটা বিরোধী আন্দোলন সেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে আজ স্বাধীন দেশ। স্বাধীনতার পর 1972 সাল থেকে কোটা ব্যবস্থা শুরু হয়। বাংলাদেশ 1972 সাল থেকে চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা ও নারী কোটা ছিল। সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরে নিয়োগ এবং কোটা বন্টনের বিষয়ে 1972 সালে 5 সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে। এতে এসব প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 20% মেধা এবং বাকি 80% জেলা কোটা রাখা হয়। এই 80% জেলা কোটার মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা বরাদ্দ ছিল সেই তখন থেকে, এবং 10% কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ ছিল। অর্থাৎ কোটার একটি বড় অংশ বরাদ্দ ছিল মুক্তিযোদ্ধাদের জন্য। সত্যিকার মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিল কৃষক, শ্রমিক, মজুর এবং তাঁতি। তারা বেশিরভাগই ছিল পিছিয়ে পড়া মানুষজন, ছিল না শিক্ষার আলো। সেই কারণেই যখন দেশ স্বাধীন হলো, তখন মুক্তিযোদ্ধাদের সহায়তা করার চিন্তা থেকে বলা হলো তারা কোটা পেতে পারে এবং সেই কোটা ব্যবহার করে তাদের পরিবারের উন্নতি হতে পারে। সেই কারণেই মুক্তিযোদ্ধা কোটা আসছে। এরপর 4 বছর পর অর্থাৎ 1976 সালে প্রথমবারের মতো কোটা বন্টনে পরিবর্তন আনা হয়। এ সময় মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা হয়। অর্থাৎ মোট কোটার 40% মেধা, 30% মুক্তিযোদ্ধা, 10% নারী এবং 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি 10% কেবলই জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয়। 1990 সালে নন গেজেটেড পদগুলোতে নিয়োগের ভিত্তিতে কোটা পদ্ধতিতে আংশিক পরিবর্তন আনা হলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তা অপরিবর্তিত থাকে। কোটায় মুক্তিযোদ্ধার নাতি নাতনি কিভাবে এলো? সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় 1997 সালে, কারণ মুক্তিযোদ্ধাদের এখন আর চাকরি করার বয়স নেই, এমনকি তাদের ছেলে মেয়েদেরও চাকরি করার বয়স নেই। তাই সরকার সিদ্ধান্ত নেয় তাদের নাতিপুতিরাই পাবে কোটার বরাদ্দ সরকারি চাকরি। অর্থাৎ 1985 সালের কোটা বন্টন অপরিবর্তিত রেখে কেবল 30% মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী না পাওয়া গেলে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার জন্য তা বরাদ্দের আদেশ জারি করা হয়। কোটায় পরবর্তী পরিবর্তন আসে 2011 সালে। এ সময় মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের 30% মুক্তিযুদ্ধ কোটায় অন্তর্ভুক্ত করা হয়। এখান থেকেই শুরু কোটা আন্দোলন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকায় এটি নিয়ে বরাবরই অসন্তোষ ছিল ছাত্ররা। তাদের মতে বাংলাদেশে এত কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্নদেরই বেশি চাকরি হচ্ছে সরকারি। যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। সরকারি চাকরির নিয়োগে কোটা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনের এক পর্যায়ে 2018 সালের এপ্রিলে সংসদে এমন বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই আন্দোলনের শুরুটা হয়েছিল সে বছরের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনকারীদের দাবি ছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থার পুনর্মূল্যায়ন ও সংস্কার। এখানে এই যে মেধাবীরা দিন রাত পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না, তাদের উপরে 56% কোটা চাপাই দিয়া শুধু প্রহসন না, রীতিমতো অন্যায় অত্যাচার করা হচ্ছে। আমরা আমাদের অধিকার চাই, আমরা ভিক্ষা না, আমরা মেধার মূল্যায়ন চাই, আমরা পরীক্ষা দিয়ে সমানভাবে অধিকার চাই। তবে বিশ্লেষকরা মনে করেন কোটার মাধ্যমে নিয়োগ হলেও তারা কোনোভাবেই কম মেধাবী নয়, কারণ যারা নিয়োগপ্রাপ্ত হন তাদের যথারীতি প্রিলিমিনারি ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় আসার পর সেখান থেকে যাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তাদের চাকরির জন্য নির্বাচন করা হয়। তাহলে তারা কিভাবে কম মেধাবী হলো? যেভাবে কোটা আন্দোলন শুরু হয়, এমন প্রেক্ষাপটে বেশ কয়েকবারই কোটা আন্দোলন হয়, তবে তা ছিল খুবই সীমিত। আর কোটা আন্দোলন প্রথমবারের মতো বড় আকারে রূপ নেয় 2018 সালে। ওই বছর জানুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকরিতে কোটা বাতিল এবং পুনর্মূল্যায়নের চেয়ে হাইকোর্টের রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও 2 সাংবাদিক। এতে কোটা পদ্ধতিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়, কিন্তু মার্চ মাসে এসে ওই রিটটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এদিকে আদালত রিট করার পরপরই ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যম ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি পেজ খোলা হয় এবং শাহবাগকে কেন্দ্র করে পেজটি থেকে মানববন্ধন সহ নানা কর্মসূচির ঘোষণা দেওয়া শুরু হয়। এর মাধ্যমে মূলত কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধতে শুরু করে। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। মাঠে নামে ছাত্ররা। এ সময় কোটা সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। শুরুতে তাদের এক দফা দাবি সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে বলে দাবি করেন সমন্বয়করা। সরকার যদি কমিশন গঠন করে এই আদিবাসী জনগোষ্ঠীর জন্য, এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কতটুকু কোটার ব্যবস্থা করতে হবে সেটা নির্ধারণ করে, সেটা আমরা তাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু কোনোভাবেই কোটা 5%-এর উপরে হতে পারে না। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের কথার প্রসঙ্গে বলেন, কোটা মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না, তাহলে কে পাবে? রাজাকারের নাতিপুতিরা? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। প্রধানমন্ত্রী এই বক্তব্যে সরাসরি ছাত্রদের রাজাকার বলেন। প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে বলে, এর পরের দিন 15 জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনে। এই সুযোগকে কাজে লাগিয়ে ছাত্রদের মাঝে ঢুকে পড়ে বিএনপি, জামাত এবং শিবির। তারা মেট্রো রেল, বিটিভি ভবন, বিটিআরসি সহ সরকারি নানা স্থাপনাগুলো ধ্বংস করার চক্রান্ত করেন, আগুন লাগিয়ে দেয় অনেক জায়গায়। এর ফলশ্রুতিতে বাংলাদেশে কোটি কোটি টাকার লোকসান হয়।
যেহেতু দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই তা দমন করতে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে ও শিক্ষার্থী ও আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা করে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ায় অনেক সাধারণ মানুষ ও ছাত্রছাত্রী মারা যায়। পুলিশও লাঠি এবং রাবার বুলেট দিয়ে হামলা করে সাধারণ ছাত্রদের উপর। প্রতিবাদে আন্দোলনকারীরাও তাদের দিকে ইটের টুকরা ছুড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসব হামলায় 16 জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। 19 জুলাই পর্যন্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠন, বিজেপি, র্যাব, পুলিশ দিয়ে ও ইন্টারনেট বন্ধ করে আন্দোলন থামাতে কার্যত ব্যর্থ হলে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করেন এবং মাঠে সেনাবাহিনীকে নামান। এসব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী এবং আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি 266 জনের মতো নিহত হন। সেই প্রতিবাদে পুলিশ, র্যাব সহ বিভিন্ন নেতাদের উপর হামলা চালিয়ে নির্মম হত্যা করে আন্দোলনকারীদের মাঝে ঢুকে যাওয়া বিএনপি, জামাত ও শিবিররা, যার ফলে পুলিশ 500 মামলা করে এবং 10,500 জনের অধিক মানুষকে গ্রেফতার করে। বাংলাদেশ সরকার এ সময় জামাত শিবিরকে নিষিদ্ধ করায় আরেক সমস্যার সৃষ্টি হয়। 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। 23 জুলাইয়ের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে বলেন, মেধার ভিত্তিতে 93% নিয়োগ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5% কোটা, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা থাকবে 1%, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর জন্য 1%, নারী ও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য সকল প্রকার কোটা বাতিল বলে ঘোষণা দেন। সরকার সব দাবি মেনে নিলেও অনেক দেরিতে মেনে নিয়েছেন বলে আন্দোলন চালিয়ে যায় সমন্বয়করা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার প্রধানমন্ত্রী বর্তমানে কোটা বিরোধী আন্দোলনকারীদের 6 সমন্বয়কের সাথে বসতে চাইলেও তারা তা মানছে না। 3 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন। তিনি বলেন, তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দাওয়া এই পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি, গণভবনের দরজা খোলা। তবে দুপুরে কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই তাদের। শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে, আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসবো। শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, আগের সকল হত্যা, গুম, নিপীড়নের বিচার করা হবে। এই আন্দোলনে যোগ হয়েছে বিএনপি, জামাত সহ আরো বিভিন্ন দলগুলো। তোরা চাই পরিবর্তন, কিন্তু বিএনপি, জামাত মনে করছেন ছাত্ররা তাদের ক্ষমতায় দেখতে চাচ্ছে, এজন্য আন্দোলনকে থামাতেই চাচ্ছে না। তারা আগুনে ঘি ঢেলেই যাচ্ছে বিরোধী দলগুলো। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা সংঘাত চায় না, তারা চায় শান্তি। অনেক হয়েছে, আর নয়, আর কোনো সংঘাত নয়, আর কোনো রক্ত নয়। আমাদের স্বাধীন বাংলাদেশে কোনো সংঘাত চাই না, আমরা চাই একটি শান্তিপূর্ণ স্বাধীন বাংলাদেশ।